আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভির আজকের আয়োজনে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে পুলিশ হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। অবশেষে সব ভাস করে দিল হবিগঞ্জের জুলাই যোদ্ধা মাহদি হাসান। পালানোর সব পথ বন্ধ। জানিয়ে দিব ২৬শে মার্চের আগেই ফিরছে আওয়ামী লীগ। হাসিনার নির্দেশে খেলা ঘুরছে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সুপ্রিমো শেখ হাসিনা ফের প্রকাশ্যভাবে মুখ খুলেছেন। এবার তার লক্ষ্য নির্দিষ্ট। না পূর্বতন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে, না বিএনপির চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে, বরং তার দৃষ্টি এবং বার্তা ছিল তার দলের নেতাকর্মীদের প্রতি। শেখ হাসিনার বার্তাগুলো রাজনৈতিক মহলে ভোকাল টনিকের মতো কাজ করছে। বার্তা পাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল স্তরের নেতাকর্মীরা রীতিমতো চাঙা হয়ে উঠেছেন। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের দেশে ফিরে মাঠে নামার পরামর্শ তিনি দিয়েছেন। এটি নতুন করে দলের ভিতরে সক্রিয়তার ধারা সৃষ্টি করেছে। শেখ হাসিনা সম্প্রতি ভার্চুয়াল বৈঠক করেছেন দিল্লি থেকে। বৈঠকটি ছিল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির। দীর্ঘ কয়েক মাস তিনি দিল্লিতে নিবৃতবাসী থাকার পর এবার দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। এর আগে তিনি কখনো গণমাধ্যমের মাধ্যমে সাক্ষাৎকার দেননি, কখনো অডিও বার্তা দিয়ে দলের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। কিন্তু এই বৈঠকে তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ী মনোভাব প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হাসিনাকে সুনির্দিষ্ট কোনো প্রান্ত থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের মূল লক্ষ্য হল বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ পরিসরে আওয়ামী লীগের কার্যক্রমকে আরও সক্রিয় করা। এই বার্তা পাওয়ার পরই আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি বৈঠক আয়োজন করে, যা দলের নীতি ও কর্মপরিকল্পনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্চুয়াল বৈঠকটি কলকাতায় দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের জন্য কয়েকটি মূল নির্দেশনা দিয়েছেন। প্রথমত, দেশের বাইরে থাকা নেতাদের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে ফিরে তারা দলের পদ্মাপড়ের নেতা ও কর্মীদের চাঙা করে তুলবেন। দ্বিতীয়ত, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী দেওয়া হবে এবং দলের কর্মীদের যথাযথ সমর্থন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি দলের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যেন তারা নির্বাচনকে সফল করার জন্য সক্রিয়ভাবে মাঠে থাকেন। তৃতীয়ত, দলের নেতাকর্মীদের জন্য আইনি প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যা মামলা দায়ের করেছে তাদের জন্য আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে তাদের জামিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া বর্তমানে জেলবন্দি থাকা নেতাকর্মীদের মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার এই নির্দেশনা বিদেশে থাকা দলের নেতাদের জন্যও প্রযোজ্য। তারা দেশে ফিরবেন এবং দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শ অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন। দরকার হলে তারা আদালতে আত্মসমর্পণও করতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে আচরণ করবেন। বর্তমানে কোনো সরকার বা মন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তারপরেও শেখ হাসিনা প্রবাসে থাকা নেতাদের দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছেন। এর প্রেক্ষাপটে তারেক রহমান সম্প্রতি একটি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। তিনি বলেন, যদি আজ কোনো বিরোধী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে ভবিষ্যতে তার দলকে সেই নিষিদ্ধ ঘোষণা থেকে মুক্ত করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে যদিও সরাসরি নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা আসেনি, রাজনৈতিক সহিষ্ণুতার দিক থেকে অনুমোদন মূলত প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনার বার্তাগুলো দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা সক্রিয়ভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। বিদেশে থাকা নেতারা দেশে ফিরে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় দৃঢ় হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার বার্তাগুলো শুধু রাজনৈতিক নির্দেশনা নয়, বরং দলের কর্মীদের মনোবল বৃদ্ধি এবং দেশে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করার একটি কৌশল। এর মাধ্যমে আওয়ামী লীগ সুপ্রিমো দল তার কার্যক্রমকে নতুন শক্তি ও পরিকল্পনার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ওয়ার্কিং কমিটির বৈঠকে রাজনৈতিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন, আইনি লড়াই, নেতাকর্মীদের সক্রিয়তা এইসব বিষয়গুলোতে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। বৈঠক শেষে নেতাদের মধ্যে আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ উজ্জীবিত হয়েছে। এই বৈঠক ও নির্দেশনার প্রভাব রাজনৈতিক মহলে ইতিমধ্যে দেখা যাচ্ছে। দলের কর্মীরা নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। বিদেশে থাকা নেতারা দেশে ফিরে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় দৃঢ় হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার বার্তাগুলো শুধু রাজনৈতিক নির্দেশনা নয়, বরং দলের কর্মীদের মনোবল বৃদ্ধি এবং দেশে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত করার একটি কৌশল। এর মাধ্যমে আওয়ামী লীগ সুপ্রিমো দল তার কার্যক্রমকে নতুন শক্তি ও পরিকল্পনার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত একটি অংশের মানুষের মধ্যে স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যখন ঘোষণা এসেছে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাগুলো তদন্তের আওতায় আনা হবে এবং তদন্তে দোষী সাব্যস্ত হলে বিচার নিশ্চিত করা হবে, তখন অনেকের চোখে মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠেছে। এই ঘোষণার পরপরই একটি অংশ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। কেউ কেউ কোনো রাগ ঢাক না করে সরকারের বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং আবার রাজপথে নামার আল্টিমেটামও দিয়েছে। এই প্রেক্ষাপটে গতকাল নাহিদ ইসলাম জুলাইকে কেন্দ্র করে নিজের বক্তব্য দিয়েছেন। জুলাই আন্দোলন ও তার পরবর্তী সময়ে কি ঘটেছে এ নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন অবস্থান সামনে আসছে। জুলাইয়ের পর, বিশেষ করে ৫ই অগাস্টের পর বিভিন্ন শিল্প কলকারখানা পোড়ানো, থানা পোড়ানোর মতো রোমহর্ষক ঘটনাগুলো নতুন করে আলোচনায় এসেছে। এসব ঘটনার পুনরালোচনা শুরু হওয়ায় প্রশ্ন উঠছে, এই ঘটনাগুলোর দায়ভার কি কেবল জুলাই যোদ্ধাদের ওপরই পড়বে, নাকি উপদেষ্টা পর্যায়ের কেউ কেউও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন? এই অনিশ্চয়তাই অনেকের মধ্যে ভয়ের আবহ তৈরি করেছে। এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে, আমরা সমাজ হিসেবে কি চাই? আমরা কি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, নাকি এমন একটি বাস্তবতা মেনে নিতে চাই যেখানে এক পক্ষ আইনের সুরক্ষা পাবে, আরেক পক্ষ বঞ্চিত হবে? বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে দাবি সামনে আনা হয়েছিল, সেই দাবির মূল শর্তই হল আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে সমানভাবে হওয়া। আইনের শাসন মানে কেবল রাজনৈতিক প্রতিপক্ষের বিচার নয়, বরং যারা অপরাধ করেছে তারা যে পরিচয়েরই হোক তাদের বিচার নিশ্চিত করা। এই যুক্তির আলোকে পুলিশ আক্রান্ত হওয়া এবং পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাগুলোর বিচার পাওয়ার অধিকারও একটি বড় প্রশ্ন। এটি কোনো নতুন দাবি নয়, এই দাবি আগেও উঠেছিল, কিন্তু তৎকালীন সরকার সে সময় এই দাবি আমলে নেয়নি এবং নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিল। ফলে পুলিশ হত্যাকাণ্ড ও থানা পোড়ানোর মতো ঘটনাগুলোর যথাযথ বিচার নিয়ে দীর্ঘদিন প্রশ্ন থেকেই গেছে। বর্তমান সরকারের আমলে এসে যখন সেই পুরনো ঘটনাগুলোর তদন্ত ও বিচারের কথা উঠছে, তখন যারা আগে নিজেদের নিরাপদ মনে করছিল তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ভয় তৈরি হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিকে অনেকেই গণেশ উল্টে যাওয়া হিসেবে দেখছেন। আগে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এখন তাদের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। এই বাস্তবতার মুখোমুখি হয়ে কেউ কেউ প্রকাশ্যে হুমকি দিচ্ছে, কেউ আবার রাজপথে নামার কথা বলছে। এটি আসলে আইনের শাসনের ধারণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কারণ আইনের শাসন প্রতিষ্ঠিত হলে বিচারকে ভয় পাওয়ার কথা নয়, বরং যারা অপরাধ করেনি তাদের আত্মবিশ্বাসী থাকার কথা। ৫ই অগাস্টের পরবর্তী সময়ে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো আবার আলোচনায় এসেছে। শিল্প কলকারখানা পোড়ানো, থানা পোড়ানো, সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করার মতো ঘটনাগুলো নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হচ্ছে। এসব ঘটনার প্রশ্ন তোলার পেছনে মূল বিষয় হল, এসব ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের কি কেউ আইনের আওতায় আসবে, নাকি কেবল রাজনৈতিক সুবিধার কারণে একটি পক্ষ ছাড় পাবে? এই দ্বৈত মানদণ্ডই বৈষম্যের জন্ম দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আগে ও এখন বিভিন্ন ব্যক্তির বক্তব্যের পার্থক্য। অতীতে যেসব কথা বলা হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে সেই বক্তব্যের সুর বদলে গেছে কিনা সেটিও মানুষ লক্ষ্য করছে। আসিফ নজরুলের আগের বক্তব্য ও বর্তমান অবস্থানের পার্থক্য, ফরহাদ মাজারের আগের কথা ও এখনকার কথার পার্থক্য মানুষ খেয়াল করছে। এসব পরিবর্তন জনমনে প্রশ্ন তৈরি করছে, নীতিগত অবস্থান কি পরিস্থিতি অনুযায়ী বদলাচ্ছে, নাকি আইনের শাসনের প্রশ্নে এখন নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে? এই পুরো প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী সরকার হিসেবে পরিচিত প্রফেসর ইউনুস সরকারের ১.৫ বছরের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। এই সময়ে দেশ কি সত্যিই বৈষম্যহীন ও আইনের শাসনভিত্তিক সমাজের দিকে এগিয়েছে, নাকি উল্টোভাবে বহু বছর পিছিয়ে গেছে? এই প্রশ্নটি এখন আলোচনার কেন্দ্রে। কারণ বৈষম্য বিরোধী সরকার মানেই কেবল একটি পক্ষের বিচার নয়, বরং সকল অপরাধের ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ।
হবিগঞ্জের ঘটনায় সহঘোষিত জুলাই যোদ্ধা মাহাদির বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি এসআই সন্তোষকে পুড়িয়ে হত্যা করেছেন এবং থানা জ্বালিয়ে দিয়েছেন। এটি সরাসরি স্বীকারোক্তির মতো বক্তব্য। একইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেতা হাসিব টেলিভিশন টক শোতে প্রকাশ্যে বলেছেন, পুলিশ হত্যা, থানা পোড়ানো ও মেট্রো রেলে আগুন না দেওয়া হলে বিপ্লব এত দ্রুত সফল হতো না। এই ধরনের বক্তব্যগুলো আসলে সহিংসতাকে ন্যায্যতা দেওয়ার মতো অবস্থান প্রকাশ করে। এই প্রকাশ্য স্বীকারোক্তিগুলো নতুন করে প্রশ্ন তুলছে, আইনের শাসনের দাবিদার একটি আন্দোলন কি সহিংসতাকে বৈধতা দিতে পারে? যদি কেউ প্রকাশ্যে অপরাধের কথা স্বীকার করে, তাহলে তার বিচার হওয়া কি ন্যায্যতার অংশ নয়? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই বর্তমান আতঙ্কের মূল নিহিত। কারণ যারা অতীতে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা প্রকাশ্যে বলেছেন, তারাই এখন বুঝতে পারছেন যে তদন্ত ও বিচারের ঘোষণা কেবল প্রতীকী নয়, বরং বাস্তব হতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি আমাদের সামনে একটি স্পষ্ট আয়না ধরেছে। আমরা যদি সত্যিই বৈষম্যমুক্ত সমাজ চাই, তাহলে আইনের শাসন সবার জন্য সমানভাবে কার্যকর হতে হবে। পুলিশ হত্যা, থানা পোড়ানো, সহিংসতা যে পরিচয়ের লোকই করুক না কেন, তার বিচার হওয়া ন্যায্যতার অংশ। আজ যে আতঙ্ক দেখা যাচ্ছে, সেটি মূলত এই সমান আইনি প্রয়োগের সম্ভাবনা থেকেই জন্ম নিয়েছে।